অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করবে। তো আমি যখন এই কথাটা বলেছিলাম আপনার প্রোগ্রামে, তখন অনেকেই সম্মানিত দর্শকরা ভেবেছিলেন, শ্রোতারা, যে আমি হয়তো গুজব ছড়াচ্ছি। তো আপনিও সাংবাদিকতায় দীর্ঘ বহু সময়, আমিও, আমরা তো আসলে গুজব ঠিক ছড়াই না, আমরা তথ্য পেলে কথা বলি। তো যেহেতু আমাদের তথ্যটা অন্যরা জানে না, এই জন্য তখন মনে হয় এটা গুজব। কিন্তু আপনার সেই মানচিত্রের অনুষ্ঠানের 7 দিন পার হয়নি, প্রধানমন্ত্রীর লাল টেলিফোন 7 ঘন্টা অচল। প্রধানমন্ত্রীর লাল টেলিফোনটা অচল মানে, আল্লাহ না করুক প্রধানমন্ত্রীর উপর যদি কোনো অ্যাটাক হতো বা হয়, তাহলে উনি যে কুইক রেসপন্সের ব্যবস্থা করবেন, সেটাই কিন্তু লাল ফোন। যে কুইক রেসপন্স উনি চাইলে, সেখানে এসএসএফ আছে, ওনার নিজস্ব সিএসএফ আছে, এরা তাৎক্ষণিক ব্যবস্থা নিবে। কারণ কেউ তার অস্ত্র হাতে নিয়ে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে বসে থাকে না, ওরা বাইরে থাকে। তো এই যে কুইক রেসপন্স টিমটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য লাল টেলিফোনটা শুধু বন্ধ করে দেওয়া হয়নি, এটার প্রায় 8 মিটার তার কেটে ফেলা হয়েছে। 8 মিটার। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর কোন দেশের ইতিহাসে একজন সরকার প্রধানের এই লাল টেলিফোন বন্ধ থাকবে, তার কেটে ফেলবে, এটা কল্পনাও করা যায় না। তার মানে এখন আমি বলবো যে ইঙ্গিত সুস্পষ্ট যে তারেক রহমান সাহেবকে হত্যা করার জন্য যারা খুনি চক্র, তারা সক্রিয় হয়ে গেছে। আমরা ইংরেজিতে তাকে বলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন সেটা প্রধানমন্ত্রী কতটা অনুধাবন করছেন বা করতে পারছেন, সেটা তো আমি জানবো না, আপনিও জানেন না। বা প্রধানমন্ত্রী তো এই সিকিউরিটি অ্যাফেয়ার্স দেখার মতো নিশ্চয়ই লোকজন আছে, উনার অ্যাডভাইজার আছে। আমি জানি সেটা প্রতিরক্ষা উপদেষ্টা। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা দেখার জন্য যে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা যদি বিষয়টাকে সিরিয়াসলি নিতেন, তাহলে তো প্রধানমন্ত্রী পুরো অফিস তাৎক্ষণিক ইভাকুয়েশন হয়ে যাওয়া উচিত ছিল। মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে এরকম একটা ঘটনা ঘটে, ডোনাল্ড ট্রাম্পকে ওই পাতাল ট্রেনে চড়ে অন্য জায়গায় নিয়ে যাবে, নিয়ে এয়ারফোর্স ওয়ানে আকাশে উড়িয়ে সেটা চেক করা হবে পুরো অফিসটা, যে আর কি কি ঘটনা হয়েছে। তো 7 ঘন্টা যদি একটা রেড টেলিফোন বন্ধ থাকে, সেখানে টাইম বোমাও রাখা যাবে, সমস্যা তো নাই। তাহলে প্রধানমন্ত্রীর এই অফিসে কি সিসি ক্যামেরা নাই? এই সিসি ক্যামেরাতে দেখা যাবে কারা এই টেলিফোনের লাইন কাটছে। তারপরেও আমার কথা হচ্ছে, প্রধানমন্ত্রীকে জি শেষ করুন, শেষ করুন, আমি প্রশ্ন করছি। তারপরেও প্রধানমন্ত্রীকে তারপরেও প্রধানমন্ত্রীকে অফিস করতে দেওয়া হচ্ছে কেন? এটা তো হাই সিকিউরিটি রিস্ক। প্রধানমন্ত্রীকে তো তাৎক্ষণিক ওই অফিস থেকে সরিয়ে ফেলে সেখানে পুরো সুইপিং করা উচিত, সেখানে সবকিছু চেক করা উচিত পুঙ্খানুপুঙ্খ। এবং আপনি আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে একটা দাবি তুলেছেন, সেটা আমরা লিস্টেও রিপোর্ট করেছি, যে গণভবনকে এই জাদুঘর ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করা হোক। আপনি যে বলেছেন, কেন বলেছেন যে আজকে যদি প্রধানমন্ত্রীর গণভবনটা থাকতো, তাহলে গণভবনে তো একটা অফিসও আছে, ওই অফিসে এই ঝামেলা হলে উনি গণভবনে অফিস করতেন, ওনার গুলশানের বাসায় বসে তার অফিস করতে পারবেন না। এই যে প্রধানমন্ত্রীকে গণভবনটা বন্ধ করে দেওয়া হলো, দুর্বৃত্ত ইউনূস, এটা কিন্তু একটা ষড়যন্ত্র, সেটা তারেক রহমান সাহেব বুঝতেছেন না, অবশ্যই বুঝেন নাই। বুঝলে তো উনি এটা বন্ধ করে দিতেন। এবং আজকে টেলিফোনে 8 মিটার তার নাই, 7 ঘন্টা টেলিফোন বন্ধ। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কোনো শুভ ইঙ্গিত নয়। এবং আপনাকে আমি বিনয়ের সাথে একটা তথ্য এখানে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যে বেগম খালেদা জিয়াকে আমরা দীর্ঘ বহু বছর ধরে চিনি, আমরা দুজনই চিনি। আমি বেগম জিয়াকে ব্যক্তিগতভাবে চিনি, মানে ওনার কাছে গেছি, উনি নিজের হাতে চা বানিয়ে আমাকে খাইয়েছেন, সেই দিনও ছিল, আমি দেখেছি। তো বেগম জিয়া এত দুর্বল ছিলেন না যে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাবেন, সেনাবাহিনীর অনুষ্ঠানে, আর তার 6 ঘন্টা পরেই ওনাকে প্রায় মৃত অবস্থায় হাসপাতালে নিতে হবে। ইউনুসের সঙ্গে ওনার একটা একান্ত বৈঠক হয়েছে,
পৃথিবীতে 3-4 ধরনের নার্ভ এজেন্ট আছে। একটার নাম হলো নভিচক। নভিচকে যদি কেউ স্পর্শ করে তাৎক্ষণিক তার মৃত্যু হবে। আরেকটা নার্ভ এজেন্ট আছে, সেই নার্ভ এজেন্টটা যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে 5-6 ঘন্টা 7 ঘন্টা পরে সেই ব্যক্তি মারা যাবে। আজকে আপনি তদন্ত করুন। আমি তো বলছি বেগম খালেদা জিয়াকে ইউনূস হত্যা করেছে। কেন হত্যা করেছে? সে চেয়েছিল যে বেগম খালেদা জিয়া মারা যাবেন, তারেক রহমান সেই জানাজায় আসতে পারবেন না, বাংলাদেশের মানুষ ওনাকে একজন মন্দ ছেলে হিসেবে জানবে, তারপর বিএনপিকে ঠিক আওয়ামী লীগেরই মতো নষ্ট করে দেওয়া হবে। ইউনূস আপনার মাকে হত্যা করেছে, ইউনূস আপনাকে হত্যা করতে চাচ্ছে। আপনি আমাদের কথা বিশ্বাস করলে করবেন, না করলে নাই, সেটা আপনার ব্যাপার। আমি বলছি যে আপনার অফিসে আজকে আপনি অফিস করছেন, আমি হতবাক হয়ে গেছি। আমি নিজে জঙ্গিবাদ নিয়ে কাজ করি, সন্ত্রাসবাদ নিয়ে কাজ করি 30 বছর। আমি সিকিউরিটি ম্যাটার্স অনেক বিশেষজ্ঞ থেকে ভালো জানি যে এই অবস্থায় ইমার্জেন্সি সিচুয়েশন, প্রধানমন্ত্রীর অফিসে ইমার্জেন্সি, সেই সিচুয়েশনে আপনাকে কিভাবে বসায় রাখছে? আপনি কিভাবে সেখানে অফিস করতেছেন? আপনি কি জানেন যে আর কোথায় কি বম টম বসায় রাখছে কিনা? কাজেই এই লাল টেলিফোন বন্ধ থাকা, এটা আপনার জন্য একটা লাল সংকেত। আপনি যদি সেই লাল সংকেত বোঝেন, আপনি এক্ষুনি অ্যাকশন নেন, তাহলে জাতির জন্য মঙ্গল হবে। আর আপনি যদি অ্যাকশন না নেন, তাহলে আপনি যদি মনে করেন যে এটা কোনো ঘটনা না, মনে রাখতে হবে যে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কিভাবে হত্যা করা হয়েছিল। হত্যাকারী আপনার আশেপাশেই আছে, আপনি সেটা খুঁজুন। আপনি যাদেরকে মনে করতেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বহিষ্কৃত, যারা বড় বড় কথা বলতেছে হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, ওরা আসলে ইউনূসের লোক। তারা আপনাকে হত্যা করবে, হত্যা করে তারা বাংলাদেশে জামাতে ইসলামীকে ক্ষমতায় বসাবে, না হয় ইউনূসকে বসাবে। অ্যাকশন নিন, না হলে আমরা জাতি হিসাবে ক্ষতিগ্রস্ত হব। সুলতান সাহেব চৌধুরী, আপনি যেভাবে বলছেন নিশ্চয়ই আমি অন্তত উড়িয়ে দিচ্ছি না, তবে গা শিউরে ওঠার মতন তথ্য দিচ্ছেন। প্রথমত আপনি নিজে বলেছেন যে অনেকে গুজব মনে করতে পারে, অনেক কাছে মনে হতে পারে যেটা আপনি বলছেন, যেমন ডক্টর ওয়েগনার গ্রুপ বা আই সম্ভবত আয়ারল্যান্ডের যে গুপ্ত ঘাতক বাহিনী তাদের ভাড়া করেছে, তাদের সঙ্গে যোগাযোগ করছে, এই তথ্য আপনি জানিয়েছেন আমাকে, এখানেই বলেছেন। এবং লাল ফোন বন্ধ হয়ে যাওয়া নিয়ে নিশ্চয়ই এটি আনইউজুয়াল আমাদের কাছে। আমি নিজেও মনে করি 7 ঘন্টা ধরে প্রধানমন্ত্রীর এত ইম্পর্টেন্ট একটি বিষয়, মানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে এভাবে দেখতে হবে যে লাল ফোন 7 ঘন্টা ধরে বিকল হয়ে থাকা। কিন্তু মনে করুন যে আপনাকে অহরত এগুলো হচ্ছে যে গুজবকারী হিসেবে ট্রিট করে, চিহ্নিত করে তার বিরুদ্ধে তার মানে তাকে ফাঁসিয়ে দেওয়া কোনোভাবে। এখন আমি যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সরকারের পক্ষ থেকে যদি কেউ এই ধরনের মানে আপনার কাছে কোনো প্রমাণ চায় যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আসলে তার ভিত্তি কি, আপনি যে সমীকরণ মিলিয়ে দিচ্ছেন এবং 2 দিয়ে 4 মিলানোর চেষ্টা করছেন বা মিলাচ্ছেন, কিন্তু আহ আপনি কি আরেকটু আশ্বস্ত করবেন যে এই ধরনের ঘটনা একেবারে অস্বাভাবিক কিছু না? আপনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণটিও দিলেন, নিশ্চয়ই এগুলো অস্বাভাবিক কিছু নয়। তারপরেও দর্শকদের জন্য বা সরকারের উদ্দেশ্যে আপনি যেভাবে বোল্ডলি কথাগুলো বলছেন, আপনার সন্দেহগুলো প্রকাশ করছেন, তার সপক্ষে আর কোনো যুক্তি আছে কিনা? দেখুন, তারেক রহমান সাহেবকে একটা জিনিস বুঝতে হবে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা ইউনূস নিজের ইচ্ছায় স্বপ্রণোদিত ভাবে দেয়নি, সে চাপে পড়ে দিয়েছে। কাজে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া, এসব ইউনূস কিন্তু ওনার সঙ্গে নাটক করছে, সে মন থেকে মেনে নিচ্ছে না। এবং ইউনূস তো ক্ষমতায় ফিরে আসবে, আমি তো আপনার গত অনুষ্ঠানে বলেছি ফিরে আসবে, এখনো বলতে ফিরে আসবে। এবং ইউনূস এমন এক ভয়ঙ্কর লোক, সে তারেক রহমান সাহেবকে হত্যা করলে এক ঢিলে 2 পাখি মারবে। তারেক রহমান সাহেবকে হত্যা করলে সে হত্যার দায় যাবে শেখ হাসিনার উপর। এক ঢিলে দুটো দলকে শেষ করবে সে। আজকে যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছেন, তাদের যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকে, ওনারা যদি আমার কাছে জানতে চান যে ওয়েগনার গ্রুপের সঙ্গে ইউনূস যোগাযোগ করেছে, প্রমাণ কি, আমি তাদেরকে প্রমাণ দিব। কারণ আমরা তো সব কথা প্রকাশ্যে এইভাবে বলতে পারবো না। কিন্তু ওনারা যদি নিঃসন্দেহে আমার সঙ্গে নিঃসন্দেহে। যোগাযোগ করেন, আমি অবশ্যই প্রমাণ দিব ওয়েগনার গ্রুপের সঙ্গে ইউনূস যোগাযোগ করেছে। এবং আমি সেটাও ওনাদেরকে বলবো যে কেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের লাল টেলিফোন 7 ঘন্টা বন্ধ থাকা, এটা একটা অশনি সংকেত। এটা ওনারা উপলব্ধি করছেন না, আমি খুব হতবাক
উপলব্ধি করলে ওই পুরো অফিস ইভ্যাকুয়েশন হয়ে যেত, এবং পুরো অফিস শুটিং করতে হবে, সিসি ক্যামেরা চেক করতে হবে কারা এটার সঙ্গে জড়িত। কিছু কি হচ্ছে? হচ্ছে না তো। আমি তো খবর কিছু রাখি, কেন হচ্ছে না? তাহলে তারেক রহমান সাহেবকে কেউ হয়তো বোঝাচ্ছে না এটা কোনো ব্যাপার না, এটা ছোট ব্যাপার। এটা ছোট ব্যাপার না। আজকে তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন, আর উনার এই লাল টেলিফোন 7 ঘন্টা অচল থাকতো। 7 ঘন্টা দরকার নেই, আধা ঘন্টা অচল থাকতো, দেখতেন পুরো প্রাইম মিনিস্টার অফিসে কারফিউ জারি হয়ে। কেন? কারণ এটা তো ডেঞ্জারাস জিনিস, সরকার প্রধানের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আজকে যদি ওনার অফিসের টেলিফোনের তার 8 মিটার কেটে ফেলে, কালকে ওনার খাবারে বিষ মিশিয়ে দিবে না, এটা প্রমাণ কোথায়? তারেক রহমান সাহেব তো একজন সরল সহজ মানুষ। আমি যে বললাম যে বেগম খালেদা জিয়াকে নার্ভ এজেন্ট স্প্রে করে মেরে ফেলা হয়েছে, তো তারেক রহমান সাহেব তো হয়তো নার্ভ এজেন্ট কাকে বলে সেটাও জানেন। একটা কলমের মধ্যে নার্ভ এজেন্ট থাকে যদি, কিন্তু উনি আটকাবেন না। তো সেই কলমটা স্প্রে করে দিবে উনি 8 ঘন্টা পরে, 9 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে। কাজেই এটা এটা আমাদের গোয়েন্দা সংস্থারা যদি আমাকে জিজ্ঞেস করেন, যে কোনো কেউ, তাহলে যে জিজ্ঞেস করবে তার সেই ব্রেন থাকতে হবে বোঝার মতো। আমি ওনাদেরকে প্রমাণ সহ দিব। কেন বলছি? মানচিত্র প্ল্যাটফর্ম গুজব ছড়ানোর প্ল্যাটফর্ম না, বা আমি বা মঞ্জুর আলম পান্না আমরা গুজব ছড়াই না। দুঃখজনক ভাবে মঞ্জুরুল আলম পান্না সাহেব এখনো ইউনূসের দেয়া সন্ত্রাস দমন আইনের মিথ্যা মামলায় এখনো কোর্টে হাজিরা দিচ্ছেন। আমাকে শেখ হাসিনা বিএনপি জামাতের দেয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জেল খাটিয়েছে। আমরা তো সত্যি কথা বলি, জেল খাটায়। বেগম খালেদা জিয়া আমাকে জেলে দিয়েছেন, বলেছিলাম বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে। তারপরে বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে। আমরা যেটা বুঝি 4 বছর আগে, দেশের রাষ্ট্র নায়করা বা সরকার প্রধানরা বলছে 6 বছর পরে। আমি বলতেছি, এখনো বারবার বলতেছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যু তদন্ত হতে হবে, এবং পাশাপাশি এই যে রেড টেলিফোন, এটা সিরিয়াস একটা ন্যাশনাল ক্রাইসিস, এটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা চাই প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ থাকুন, জীবিত থাকুন। উনি বুঝতে পারেন যদি যে ওনার শত্রু কারা। আমাদের ভালো লাগবে, আমাদের গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নাই। কেউ আমাদেরকে গুজব ছড়ানোর জন্য কোনো টাকা দেয় না, আর টাকা খেয়ে আমরা কিছু করিও না। But আমাদেরকে একটা দায়িত্ব যে দেশটা যেন ভালো থাকে। তারেক রহমান সাহেব তো, আমি বলেছিলাম আপনাকে আরেকটা অনুষ্ঠানে, তারেক রহমান সাহেব চীন গেলে 5 পয়সাও পাবেন না, বলেছিলাম না? উনি কিন্তু এখন চীনে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? চীন টাকা দিবে না। আমেরিকার চুক্তি থাকলে চীন টাকা দিবে না, উনি যাচ্ছেন মালয়েশিয়া। আমরা তো এটা বলেছি অনেক আগে, তখন সবাই বলেছে গুজব। আমরা যা বলি আজকে, 6 সপ্তাহ পরে এটা ঘটবে। আমি এটাও বলে দিচ্ছি যে খলিলুর রহমান যে জাতিসংঘের সাধারণ পরিষদের যে পদ পেয়েছেন, সভাপতির পদ, যে বাংলাদেশের 5 পয়সার কোনো দাম নাই, লাভ নাই। খলিলুর রহমানকে তো ওই পদের জন্য বেতন দিবে না, তাহলে বেতন কিন্তু আমাদের দিতে হবে। উনি 1 বছরের জন্য ছুটিতে গেছেন, এবং এই 1 বছর ওনার দায় মুক্তি, ওনার বিরুদ্ধে কোনো মামলাও করা যাবে না। ধরুন যদি এমন একটা দিন আসে যে ইউনূসের বিচার করবো আমরা, তাহলে কিন্তু খলিলুর রহমানের বিচার করতে পারবো না 1 বছর। এবং বিচার না করতে পারলে যদি বিচার শুরু করি, খলিলুর রহমান বাংলাদেশে আর আসবেন না। আর একটা কথা হলো, খলিলুর রহমানকে 1 বছরের ছুটি দেওয়ার কোনো কারণ নাই। তারেক রহমান সাহেবের উচিত এক্ষুনি একজন যোগ্য লোককে পররাষ্ট্রমন্ত্রী বানানো। এবং খলিলুর রহমান যখন বিজয়ী হলেন, ওয়ার্ল্ড দেখছে এটা, সেখানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছ্যাবলামো করলেন, হাত ধরে খলিলুর রহমানকে যেন একটা হাডুডু খেলায় জিতেছে। এই যে ছ্যাবলামো, বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে বারবার, বহুবার। এটা ঠিক না। এই হুমায়ুন কবির থেকে সরা। আমার এই জায়গা থেকে একটা প্রশ্ন, যেহেতু মার্কিন চুক্তি নিয়ে তো আমরা তো বলছি যে বাংলাদেশের হ্যাঁ, সার্বভৌমত্ব একেবারেই হুমকির সম্মুখীন, বাংলাদেশের স্বাধীন কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একেবারেই আটকে গেল, ইত্যাদি ইত্যাদি। এবং এই মার্কিন বাণিজ্য চুক্তি যে কতটা ভয়াবহ রূপ ধারণ করবে সেটা আমরা আগে থেকেই আজ করছি। প্রশ্ন হচ্ছে যে নতুন করে শ্রম জোর করে, শ্রম অধিকারে মানে শ্রম অধিকার লঙ্ঘন করে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত 10 থেকে 12.5% শুল্ক আরোপ করা হলো বাংলাদেশ সহ ভারত, কানাডা, মেক্সিকো কিংবা যুক্তরাজ্য সহ আরো বেশ কয়েকটি রাষ্ট্রের উপরে। অন্য রাষ্ট্র কি করছে না করছে সেটা আমাদের হেডেক নয়। 20% শুল্ক আরোপ করা হলো, মানে সেখান থেকে 1% কমানোর জন্য এই যে কথিত মার্কিন চুক্তি করা হলো। এখন যে আরো 10 থেকে 12% শুল্ক আরোপ করা হলো,
এর জবাব কি ডক্টর খলিল দিবে? এবং ডক্টর খলিল তো সেখানে বসে উল্লাস করছেন, মানে জাতিসংঘে বসে আপনি তিনি উল্লাস করছেন, আর এদিকে আমাদেরকে নতুন নতুন বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সব মিলিয়ে আসলে ভিতরে রহস্যটা কোথায়? যুক্তরাষ্ট্র কি একের পর এক এভাবে চিড়েচ্যাপ্টা করে দিবে বাংলাদেশকে? খলিল জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ক্রমাগত চাপে রাখবে। আপনার একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এই বাংলাদেশ সরকারকে বলবে ইসরায়েলকে স্বীকৃতি দাও। কারণ খলিল তো চলতি বছর জানুয়ারি মাসে নিজে স্বপ্রণোদিত হয়ে গিয়ে বল কাপুরকে বলেছে বাংলাদেশ ট্রাম্পের যে একটা টিম করেছে গাজায় ইসরায়েলের নেতৃত্বে সেখানে আমাদের সেনাবাহিনী পাঠাবে। খলিল বলে এসছে। তো মুখে বলা তো যায় না, আমেরিকাতে সব লিখিত বলতে হয়। খলিল জানে এখন বাংলাদেশকে ইসরায়েলের সাথে মিলে ফিলিস্তিনিদেরকে মারার জন্য সৈন্য পাঠাতে হবে। খলিল জানে বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। সবকিছু সে জানে, এবং বাংলাদেশকে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রশাসন ক্রমাগত চাপে রাখবে। চট্টগ্রামে সামরিক ঘাঁটি করবে, আরাকানি করিডোর নিবে, এই সমস্ত জিনিস খলিলও রাজি হয়ে আছে। এই জন্য খলিল ইচ্ছা করে ওই যে মোনাজাত করলো, আল্লাহকে বললাম বেঁচে গেছি। কেন বেঁচে গেছি? এখন সে ওই আমেরিকাতে বসে বসে দেখবে যে তারেক রহমান সাহেবকে নিয়ে বা আমাদের সরকারকে নিয়ে আমেরিকা কি কি ভাবে কুস্তি খেলতেছে, আর আমাদের দেশটা কি কি ভাবে বিপদে পড়তেছে। আর খলিলুর রহমান এখানে সেখানে ইংরেজিতে বক্তৃতা দিয়ে বেড়াবে। খলিল, ইউনূস, দুজন বাংলাদেশ সর্বনাশ করে এখন বাংলাদেশের এই আপাতত দৃশ্যপট থেকে সরে গেল। অবশ্যই আপনি যে কথাগুলো বলছেন তার প্রত্যেকটি আমাদের জন্য অশনি সংকেত, যেন সেটি না পাই আমাদের সরকার বা সরকার প্রধান, যেন সেটি বুঝতে পারে, আমরা সেটি কি সেটিকে আশা করি।